প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো এসএসসি সাধারণ গণিতের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে তোমাদের সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা আছে। এই সংখ্যা, বাস্তব সংখ্যার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত বুঝি সংখ্যাটা কি, সংখ্যা কিভাবে আসলো, কিভাবে আবিষ্কার হইল। সংখ্যাটা মূলত আবিষ্কার হয়েছে পরিমাণকে প্রতীক আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে। পরিমাণকে প্রতীক আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে মূলত সংখ্যার সৃষ্টি, আর এই সংখ্যা থেকেই মূলত গণিতের সৃষ্টি হয়েছে। এই যে আমরা বর্তমান সংখ্যা যেগুলো দেখছি, এগুলো কিন্তু একক কোনো ব্যক্তি বা একদিনের পরিশ্রমের বিনিময়ে তৈরি হয়নি। এটা হচ্ছে অনেক দিনের, অনেক ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই বর্তমানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। সংখ্যা মূলত দুই প্রকার হয়ে থাকে। কি কি? এক হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। দেখো, বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? সাধারণত আমরা গণনার কাজে যত প্রকারের সংখ্যা ব্যবহার করি সেগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা, যেটাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়। আর বাস্তব সংখ্যার প্রতীককে, অর্থাৎ বাস্তব সংখ্যা আরটাকে যখন আমরা হাতে লিখব তখন বোল্ড হরফেও লেখা যাবে, এরকম বোল্ড হরফে লিখতে হবে, অথবা ডাবল স্ট্রাইক দিয়ে এইভাবে বুঝাইতে হবে। এভাবে মূলত বাস্তব সংখ্যা লেখার প্রতীক। এখন বাস্তব সংখ্যা কোনগুলো হয়? যেমন 0, 1, 3, -2, 5/2, √2, এই সকল সংখ্যাগুলো, তারপর 3/3.5, এই সকল সংখ্যাগুলোকে মূলত বলা হবে বাস্তব সংখ্যা। এই সকল সংখ্যাগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা কোনগুলো? যার ইংরেজি শব্দ হচ্ছে ইমাজিন নাম্বার। রুটের ভিতরে যদি মাইনাস আসে, রুটের ভিতরে যদি মাইনাস আসে, তাহলে সেই মাইনাস এবং রুট সহ একত্রে বলা হবে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাকে ইংরেজি বর্ণের আই দিয়ে প্রকাশ করা হবে। এই কাল্পনিক সংখ্যাকে ইংরেজি বর্ণের আই দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো, বাস্তব সংখ্যা আবার দুই প্রকার হয়। বাস্তব সংখ্যা দুই প্রকার হয়। কি কি? একটি হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা মোট দুই প্রকার। একটি হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কোনটা? যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, তবে এখানে শর্ত থাকে, যেখানে q নট ইকুয়াল 0, অর্থাৎ q এর মান কখনোই 0 হওয়া যাবে না। 0 বাদে যে কোনো ভ্যালু হতে পারে, নো প্রবলেম, তবুও মূলদ সংখ্যায় হবে। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন মূলদ সংখ্যা কোনগুলো ধরতে পারি? যেমন 1, 2, 0, 5/2। দেখো, এইটাকে আমরা মূলদ বলতে পারি p/q আকার। দেখো, অবশ্যই কল্পনা করতে পারি যে কোনো সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। এটার নিচে মনে মনে 1 ধরা যায়। যদি 1 ধরি তাহলে দেখো লব হর আকৃতি আর চলে আসতেছে, যার কারণে এটাকেও হচ্ছে মূলদ সংখ্যা বলা যাবে। আর যেমন ধরো ভগ্নাংশের ক্ষেত্রে যদি বলি আমরা 3.5, এখন এইটাকে আমরা কিভাবে মূলদ বলতে পারি? দেখো, এটাকে আমরা ভগ্নাংশে আনতে পারি কিভাবে? মানি আমরা দশমিকের জন্য 1 দিব, দশমিকের পর যে কোনো অঙ্ক থাকে তার জন্য 0, তাহলে আর উপরে যা আছে তাই। তাহলে 3.5 মানে
35/10, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি। এজন্য এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন যদি এমন আসতো অমূলদ ক্ষেত্রে 3.54289042 এরকম অসংখ্য আসতেছে, তাহলে এখন ওরকম অসংখ্য যদি অঙ্ক সংখ্যা আসে দশমিকের পর, আমরা দশমিকের জন্য না হয় 1 দিলাম। এখন দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটা কি আমরা বলতে পারবো যে তার জন্য সে কটা শূন্য দেব, যা অনির্দিষ্ট। যার কারণে আমরা এই রকম সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এই রকম সংখ্যা হবে অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যায় দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম হয়, অনেক অঙ্ক সংখ্যা আসে, সেইগুলো সর্বদাই অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন একটা বিষয় আমরা জানবো, মূলদ সংখ্যার প্রতীক এবং অমূলদ সংখ্যার প্রতীক। মূলদ সংখ্যার প্রতীক মূলত ব্যবহার হয় ল্যাটিন ভাষায় কোশ্চেন্স একটা শব্দ আছে, কোশ্চেন্স সেই শব্দের কিউ, সেই কিউটা দিয়ে মূলদ সংখ্যার প্রতীক বোঝায়। আর অমূলদ সংখ্যাকে কিউ ডট দিয়ে প্রকাশ করা হয়। দেখো, ল্যাটিন ভাষার এই ল্যাটিন ভাষার কোশ্চেন্ট এর কিউ থেকেই মূলত মূলদ সংখ্যার প্রতীক আসছে, আর অমূলদ সংখ্যাকে কিউ ডট দ্বারা প্রকাশ করা হবে। এখন দেখো, মূলদ সংখ্যা আবার কত প্রকার হয়? মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হবে? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে কিরকম দেখো, এই যে শূন্য সহ এদিকে আসলে -1 -2 -3 ডট 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 ডট, এদিকে আসলে 1 2 3 4 ডট ডট ডট। এই যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনগুলো? যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লেখা যাবে, যেই সংখ্যাকে p/q আকারে লেখা যাবে, যেখানে q নট ইকুয়াল 0 এবং q নট ইকুয়াল 1। q এর মান কখনোই 0 হওয়া যাবে না এবং q এর মান কখনো 1ও ধরা যাবে না। 0 1 বাদে যে কোনো সংখ্যা হলে পরেই সেটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো। আচ্ছা, এইবার প্রতীক আসি। পূর্ণ সংখ্যার প্রতীক মূলত আসছে জার্মান ভাষার জাহালেন থেকে প্রতীক আসছে। ভাষার জাহলেন শব্দ থেকে, সেই এই জাহলেন শব্দের জেড দিয়েই মূলত আমরা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করতে পারি। প্রকাশ করতে হবে ঠিক এরকমভাবে, প্রথমত জেড ডবল টান দিয়ে এইভাবে পূর্ণ সংখ্যা প্রতীক লিখতে হবে। পূর্ণ সংখ্যার ইংরেজি শব্দ কিন্তু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, মানে ভগ্নাংশ যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, ভগ্নাংশের প্রতীক মূলত প্রয়োজন হয় না বা লাগেও না, এজন্য প্রতীকটা দরকারও নাই। তবে বাস্তব সংখ্যার প্রতীক, মূলদ সংখ্যার প্রতীক, অমূলদ সংখ্যার প্রতীক, পূর্ণ সংখ্যার প্রতীক, এগুলো অবশ্যই জেনে রাখতে হবে, এগুলো অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এখন দেখো পূর্ণ সংখ্যার প্রকারভেদে আমরা জানার চেষ্টা করি। পূর্ণ সংখ্যা মূলত কয়েক প্রকার হয়। একটি হচ্ছে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যা কয় ধরনের হয়? 3 ধরনের পাইলাম আমরা, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য অপেক্ষা যত বড় সংখ্যা আছে, শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে বলা হবে ধনাত্মক সংখ্যা। যেমন 1 2 3
4, 5 এইগুলো সংখ্যাকে বলা হবে ধনাত্মক সংখ্যা। আর শূন্য তো শূন্যই। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো? -1, -2, -3, -4 ডট 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 অসংখ্য সংখ্যা, এগুলোকে বলা হবে ঋণাত্মক সংখ্যা। আমাদের এখান থেকে একটা বিষয় জেনে রাখতে হবে যে শূন্য সহ ধনাত্মক সংখ্যা, এই শূন্য সহ এই ধনাত্মক সংখ্যাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যার নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এটা কিন্তু মনে রাখতে হবে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এটা মনে রেখো। তাহলে এখান থেকে বিষয়টা জানলাম আমরা। এখন দেখো, যদি আমরা ধনাত্মক সংখ্যার প্রকারভেদ করি আবার, তাহলে কিরকম হবে? ধনাত্মক সংখ্যা প্রকারভেদ করলে পাবো 1 মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো হবে? দেখো, মৌলিক সংখ্যা মূলত হয় যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না, ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে শুধুমাত্র ভাগ যাবে, সেই সংখ্যাগুলোই হবে মৌলিক সংখ্যা। অথবা এটাও বলা যায় যে যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই গুণনীয়ক, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা। বা যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় না, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা। কী কী যে মৌলিক সংখ্যা? যেমন 2, 3, 5, 7 ডট ডট এরকম অসংখ্য মৌলিক সংখ্যা আছে। এখান থেকে মাথায় রাখতে হবে যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2, বাদবাকি যা মৌলিক আছে সবই বিজোড়, এবং সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে ভাঙা যায়, যে সংখ্যাগুলোর গুণনীয়ক 2 বা ততোধিক হতে পারে, সেগুলোকে বলা হবে যৌগিক সংখ্যা। কোনগুলো? 4, 6, 9, 10 ইত্যাদি অসংখ্য এরকম আছে যৌগিক সংখ্যা। আচ্ছা, এখান থেকে আমাদের আরও একটি জিনিস মনে রাখতে হবে, এই ধনাত্মক সংখ্যাটাকে বলা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকেই বলা হবে স্বাভাবিক সংখ্যা, যেটাতে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ইংরেজিতে বলা হবে ন্যাচারাল নাম্বার। এই ধনাত্মক সংখ্যাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার বা গণনাকারী সংখ্যা বলা যায়। আমরা গণনার কাজে সাধারণত এই ধনাত্মক সংখ্যাগুলোই ব্যবহার করে থাকি। এই ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরেজি বর্ণের এন দিয়ে প্রকাশ করতে পারি। এটাও কিন্তু ডাবল স্ট্রোক এর মাধ্যমে প্রকাশ করতে হবে এন। আর যদি বোল্ড হরফে লিখতে পারি, এরকম বোল্ড হরফে লিখতে হবে। আর যদি না পারি তাহলে ডাবল স্ট্রোক এইভাবে লিখতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকারভেদ। এখন আমরা ভগ্নাংশের প্রকারভেদটা বোঝার চেষ্টা করি। দেখো, এই সাইডটা মুছে দিই। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার হয়। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার হয়। কি কি? এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এক হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মোট কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? যে ভগ্নাংশগুলোর লব হর স্পষ্টভাবে উল্লেখ থাকবে সেটা হবে সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা থাকবে স্পষ্টভাবে, সেটা হবে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার কত প্রকার হয়? দেখো, একটা হচ্ছে
প্রকৃত, মিশ্র আর হচ্ছে অপ্রকৃত। তাহলে সাধারণ ভগ্নাংশ মোট 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র প্রকৃতির। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হবে, হর বড় হবে, সেটাকে বলা হবে প্রকৃত। আর মিশ্র কি? যেটা 2/3/5 এরকম থাকবে, 2/3/5 বা 2/2/5, এইগুলো এরকম সমস্ত আকারে থাকলে পরে সেগুলো হবে মিশ্র ভগ্নাংশ। আর অপ্রকৃত কি? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট হবে, যে ভগ্নাংশের লব বড়, হর ছোট হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এখান থেকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সকল মিশ্র ভগ্নাংশই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, মনে রাখতে হবে কিন্তু। এই হলো সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ। এখন আমরা দশমিক ভগ্নাংশে বোঝার চেষ্টা করি। দশমিক ভগ্নাংশ কোনগুলো হবে? যেই সংখ্যাগুলোর মাঝে দশমিক চিহ্ন আসবে সেগুলোই সাধারণত দশমিক ভগ্নাংশ হবে। যেমন 1.25 এটা একটা দশমিক ভগ্নাংশ, বা 0.25 এটাও দশমিক ভগ্নাংশ। যেই সংখ্যাগুলোর মাঝে দশমিক চিহ্ন আসবে সেগুলোই দশমিক ভগ্নাংশ, মনে রাখতে হবে। এখন দশমিক ভগ্নাংশ কত প্রকার হয়? দশমিক ভগ্নাংশও 2 প্রকার। কি কি দেখো? এক হচ্ছে সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ, আর দ্বিতীয় হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ 2 প্রকার হয়, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু মনে রাখতে হবে। সসীম দশমিক কি? যেই দশমিকের পরে, যেই সংখ্যায় দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, যেমন ধরো 3, 4 অঙ্ক সংখ্যা নির্দিষ্ট 2টা আছে, বা হচ্ছে 5.289 অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, সেটাকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। যেই দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকবে তাকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। আর যেই দশমিকের পরে, যেমন ধরো এটা যদি বলি 3, 5, 4, 2, 9, 8 এরকম চলতেই থাকতেছে, অসংখ্য আসতেছে, তাহলে এটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। বা এমনও তো আসতে পারে 5.4444 এরকম আসতে পারে, তাহলে এটাও দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অসীম দশমিক কি? দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি অসীম আসে, অনেক অঙ্ক সংখ্যা আসে, তাহলে সেটাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই যে অসীম দশমিক ভগ্নাংশ, এই অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে প্রকারভেদ আছে। দেখো দেখো আমাদের পুরো ভিডিওতে এটা কিন্তু শেখানো হয়েছিল যে দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে আনি, এটা কিন্তু শেখানো হয়েছিল। তাও যদি না শেখে তো নো প্রবলেম, আমি অনুশীলনের অঙ্ক যখন সমাধান করব তখন তোমাদের বুঝাই দিব যে কিভাবে আমরা দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে আনতে পারবো, সাধারণকে দশমিকে নিয়ে যাইতে পারবো, প্রক্রিয়াটা শিখবো আমরা। দেখো তাহলে অসীম বিষয়টা বুঝলাম আমরা। দশমিকের পর অঙ্ক সংখ্যা যদি অনির্দিষ্ট থাকে তাহলে তাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এখন এই পর্যন্ত তো বুঝছি। এখন এই অসীম দশমিক ভগ্নাংশে আবার প্রকারভেদ রয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করি। এখন এদিকে আমরা সব জানছি, মুছে দিই নাকি এই সাইডে লিখি? দেখো এই অসীম দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। অসীম দশমিক ভগ্নাংশ আবার 2 প্রকার হয়। এক হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আরেক হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কয় প্রকার হয়? 2 প্রকার। কি কি? আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এখন আবৃত জিনিসটা কি? দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যার পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একই অঙ্ক বারংবার আসে, তাহলে সেটা বলে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 3, 4, 4, 4, 4
এরকম অসীম আসতেছে কিন্তু একই সংখ্যা আসতেছে। যদি এরকম আসতো 0.252525, তাহলে এটাকেও বলা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। বা এরকম আসতে পারে 1.645645 তাহলে এটাও আবৃত দশমিক ভগ্নাংশ বলা যায়। আর যদি দশমিকের পরে এরকম অঙ্ক সংখ্যা অসীম আসতো বাট এলোমেলোভাবে আসছে 3 4 5 6 2 8 9 ডট ডট ডট, কোনো সংখ্যায় বারংবার আসতেছে না, এলোমেলোভাবে আসতেছে, অসীম অঙ্ক সংখ্যা কিন্তু এলোমেলো, সেটাকে বলা হবে অনাবৃত। 0.258942 ডট 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 ডট, অঙ্ক সংখ্যা অনাবৃত এগুলো। বা 1.645829 ডট ডট ডট, তাহলে এগুলোকে বলা হবে অসীম অনাবৃত, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলা যায়। আমাদের এখান থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অসীম অনাবৃত ভগ্নাংশটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটা মনে রাখতে হবে, অসীম অনাবৃত সংখ্যাটাই মূলত অমূলদ সংখ্যা। দেখো এটা হচ্ছে মূলদ সংখ্যা কিভাবে হয়, যেমন এই সংখ্যাটাকে 3.4 পূর্ণগুণিক আকারে লেখা যায়, এই সংখ্যাটাকে 0.25 পূর্ণগুণিক আকারে লেখা যায়, এই সংখ্যাটাকেও আমি 1.645 পূর্ণগুণিক আকারে লিখতে পারবো। আর পূর্ণগুণিক আকারে লেখা মানে এদেরকে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যখন অনুশীলনের অঙ্ক সমাধান করো তখন আমরা দেখতে পাবো যে এটাকে কিভাবে ভগ্নাংশ অর্থাৎ লব হর বা পি কিউ আকারে প্রকাশ করতে পারবো, এটা আমরা দেখতে পাবো তখন। কিন্তু এই সংখ্যাগুলোকে কোনোভাবেই লব হর বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যার কারণে এই অসীম অনাবৃত ভগ্নাংশকে বলা হবে অমূলদ সংখ্যা। এই ছিল সংখ্যার পরিচয়, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এই আমাদের এখানে প্রথম অধ্যায়ে তো সংখ্যার ব্যবহার আছেই, পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনেও আছে, এবং বড় উচ্চ ক্লাসে গেলেও এই সংখ্যার ব্যবহার আছে। সংখ্যার পরিচয় আমাদের স্পষ্টভাবে জেনে রাখতে হবে, এই সংখ্যার যেই ধারণা এটাও ক্লিয়ার রাখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে। যেমন অনেক ক্ষেত্রে আসবে যে কিছু সংখ্যা দেওয়া আছে সেখানে জেড, হ্যাঁ জেড মানে কোন সংখ্যা যদি তুমি না জানো তাহলে তো ব্যবহার করতে পারবে না। জেড মানে কিন্তু এই পূর্ণ সংখ্যা বোঝানো হবে, 1 2 3 4, এখানে কোনো ভগ্নাংশ লব হর আকার ব্যবহার করা যাবে না। মূলদ সংখ্যা এগুলোর অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই, দেখো আমরা কী কী শিখলাম। প্রথমত আমরা সংখ্যা জানলাম, সংখ্যাটা কি, পরিমাণকে প্রতীক আকারে প্রকাশ করার পদ্ধতিকে বলা হবে সংখ্যা। সংখ্যা মোট দুই প্রকার হয়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। যত প্রকারের সংখ্যা আমরা ব্যবহার করি সবগুলো সংখ্যাকে বলা হবে বাস্তব সংখ্যা, যেমন 0 1 2 3 √2 3.5 সব বাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা হচ্ছে রুটের ভিতরে যদি মাইনাস আসে বা √1 এই সংখ্যাটাকে বলা হবে কাল্পনিক সংখ্যা, যাকে ইংরেজি বর্ণের আই দিয়ে প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, এক মূলদ সংখ্যা কিউ, একটা হচ্ছে অমূলদ সংখ্যা জেড। মূলদ সংখ্যার কিউ প্রতীকটা আসছে মূলত ল্যাটিন ভাষার কোশ্চেন থেকে, ল্যাটিন ভাষার কোশ্চেন যেটা আমি এখানে লিখে দিয়েছিলাম, কোশ্চেনটার কিউ বর্ণ থেকে কিউ আসছে। আর অমূলদ সংখ্যা আসছে কিউ ডট। দেখো এখান থেকে মনে রাখতে হবে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে কিউর মান 0 হওয়া যাবে না, অর্থাৎ যে কোনো সংখ্যাকে তুমি লব হর আকারে কল্পনা করতে পারবা, এটাই হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কিউর মান কখনোই 1 হওয়া যাবে না, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এখানে আমরা জানছি দুই প্রকার হয়, মানে তিন প্রকার হয়, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে বলা হবে ধনাত্মক সংখ্যা, আর শূন্য 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 অপেক্ষা ছোট সংখ্যাগুলো বলা হবে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আমরা বলছি যে এই ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেটা ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটাকে ইংরেজি বর্ণের এন দ্বারা প্রকাশ করা হবে। ধনাত্মক সংখ্যা আবার তিন প্রকার হয়, এক মৌলিক আর হচ্ছে যৌগিক। মৌলিক কোনগুলো, যেগুলোকে ভাঙা যাবে না, যাদের গুণনীয়ক ওই সংখ্যা এবং এক, তাদেরকে বলা হয় মৌলিক, আর যে সংখ্যাগুলোকে ভাঙা যায় বা তাদের গুণনীয়ক একাধিক থাকে তাদেরকে বলা হবে যৌগিক। আচ্ছা,
এই ছিল আমাদের পূর্ণ সংখ্যার পরিচয়। তারপরে ভগ্নাংশ আমরা জানলাম। ভগ্নাংশ কি? ভগ্নাংশ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলো ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার হয়, এক সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, আবার প্রকৃত, মিশ্র, অপ্রকৃত। যেই ভগ্নাংশের লব ছোট, হর বড় তাকে বলা হবে প্রকৃত। আর যেই সংখ্যাগুলোকে 2 সমস্ত 3/5 আকারে প্রকাশ করা সেটা হবে মিশ্র। আর যে ভগ্নাংশের লব বড়, হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত। আচ্ছা, এটাই সংখ্যার পরিচয়। সাধারণ ভগ্নাংশের পরিচয় জানলাম। এবারে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? দশমিক চিহ্ন ব্যবহার করে যে সংখ্যাগুলো প্রকাশ করা হয় তাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, সসীম দশমিক, একটা হচ্ছে অসীম দশমিক। সসীম দশমিক কোনগুলো? দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট থাকে তাকে বলা হবে সসীম দশমিক। আর দশমিকের পর অঙ্ক সংখ্যা যদি অনির্দিষ্ট অনেক থাকে তাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। যেটা উদাহরণ আমি দিয়েছি। এই অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আবৃতটা কি? দশমিকের পর একই অঙ্কের পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে এটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিকের পর একই অঙ্কের যদি পুনরাবৃত্তি না হয়, প্রতিটা মুহূর্তে ভিন্ন ভিন্ন এলোমেলোভাবে অঙ্ক আসে, তাহলে সেটাকে বলা হবে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশটাকে বলা হয় মূলত অম্লদ সংখ্যা, এটা মনে রাখতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশকে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই ছিল সংখ্যার পরিচয়। যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং কিছু আমি তোমাদের কাজ দেই যে কোনগুলো মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এটা একটু সেপারেট করে দিয়ে দেখো তো পারো কিনা, কমেন্ট বক্সে জানাবা। ধরো 3/5, 0.2, তারপর -3, 0.1, তারপর 2 সমস্ত 3/5, √2। এই সংখ্যাগুলোর কে কোন সংখ্যা তা আলাদা করে দেখাবে। কে কোন সংখ্যা তা আলাদা করে দেখাবে, দেখায় আমাকে ছবি উঠায় কমেন্ট বক্সে জানাও, দেখি কার কোনটা সঠিক হয়। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।